ডক্টর মোহাম্মদ ইউনূস বলা হতো নোবেল লরিয়েট। অনেকে বোঝেন না যে নোবেল লরিয়েট জিনিসটা কি, বা অনেকে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত নোবেল যে পুরস্কার, এই পুরস্কারটা কি, এটার ওজন কি, আকৃতি কি, এটা পেলে কি হয়, এটা এখনো আমাদের দেশের অর্ধেক মানুষ একেবারে বুঝেই না যে আলফ্রেড নোবেল নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি তার জীবনের সমস্ত অর্থ একটা পুরস্কার প্রদানের জন্য দান করে গেছেন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে বিভিন্ন সেক্টরে, চিকিৎসা, বিজ্ঞান, ফিজিক্স, তারপরে বিশ্ব শান্তি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়, এমনকি কবিতা বা সাহিত্যে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এবং পুরস্কার মানে কি, যেন তেন পুরস্কার নয়। বাংলাদেশি টাকায় এখন বছরে প্রায় একজন মানুষকে যে পুরস্কার দেওয়া হয়, সে পুরস্কারের মূল্যবান প্রায় 20-25 কোটি টাকা এরকম হবে, বা তারও বেশি, আমি ঠিক জানি না একজাক্টলি। আগে জানতাম, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। তার সঙ্গে সঙ্গে এই পুরস্কার যারা পান তাদেরকে বিশ্ব মিডিয়া এমনভাবে তাদেরকে তুলে ধরে, মনে হয় যেন যারা সাহিত্যে পুরস্কার পান তাদের সে আর বড় কবি নাই, উপন্যাসিক নেই। যারা শান্তিতে পুরস্কার পান তাদের মতো শান্তির দূত, শান্তির পায়রা পৃথিবীতে নেই। কিন্তু এর মধ্যে যে রাজনীতি আছে, এর মধ্যে যে কুচক্র আছে, এবং এর মধ্যে যে পশ্চিমাদের যে সাম্রাজ্যবাদী হায়না সুলভ মনোভাব আছে, এটা আমরা মায়ানমারে দেখেছি, ভেনেজুয়েলাতে দেখেছি, আর এখন অনেকে বলা বলি করছে বাংলাদেশ তার চেয়েও বিপদ এবং বিপত্তিতে পড়ে গেছে। আমরা বাপু অত শত বুঝি না। আমাদের মধ্যে বুদ্ধি শুদ্ধিওয়ালা মানুষের সংখ্যা মাত্র 10%, আর বাকি যে 90% এর অর্ধেক হলো যাকে বলা হয় চালিয়ে নেওয়ার মতো যতটুকু জ্ঞান দরকার, যতটুকু লেখাপড়া দরকার, ততটুকুই। একজন লোক MA পাস করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এটা 86 সনের ঘটনা আমার মনে পড়ে, 1986। তো তিনি সম্পর্কে আমার আত্মীয় হন। একদিন দেখি যে তিনি আসছেন আমার কাছে, তো বললো যে ভাগ্নে আজকে একটা দুঃসংবাদ আছে, একটা চাকরির জন্য গিয়েছিলাম, তো চাকরি থেকে বললো যে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখো। তো আর কিছু বলেনি। তো সেটার উত্তরে সে বলছে যে আমি এটা লিখতে পারবো না। বলে কেন? বলে যে স্যার 9-10-এ এটা মুখস্থ করেছিলাম, এখন ভুলে গেছি, এটা কীভাবে লিখতে হবে জানি না। তো চিন্তা করুন, 70-এর দশক 80-র দশকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি এখন, সেখান থেকে MA পাস করা মধ্যম মানের একজন ভালো ছাত্র, সে MA পাস করার পরও ইংরেজিতে নির্ভুলভাবে একটা সে দরখাস্ত লিখবে, এই বিদ্যা বুদ্ধি তার ছিল না। দ্বিতীয়ত, সে যে পারে না এটা নিয়ে তার কোনো অনুশোচনা ছিল না। এবং তৃতীয়ত, সে যে পারে না সেই কথাটা সত্যভাবে বলার শক্তি সামর্থ্য তার ছিল। এই হলো আমাদের আবহমান বাংলার বেশিরভাগ মানুষের চরিত্র। এত ঝামেলা বুঝে না। যাবে হয়তো পত্র কিনতে, বয়স্ক মানুষ, সেই স্ত্রী অসুস্থ, তো তার ওষুধ কেনার জন্য বাজারে যাচ্ছে, পেটের ব্যথা স্ত্রীর, হঠাৎ দেখলো যে দুটো মোরগ লড়াই করছে, দুটো ছাগলের ফাইট হচ্ছে, কিংবা ধরুন সাপ খেলা দেখানো হচ্ছে। সে বেচারা দেখতে দেখতে ভুলেই গেল যে তার স্ত্রীর ওষুধ কেনার জন্য সে এসেছে। অনেকক্ষণ দেখলো, দেখার পরে সে যখন তার সম্বিত ফিরে পেলেন, তখন দেখলেন যে দোকানপাট বন্ধ হয়ে গেছে। এইরকম আমাদের এই বাংলায় যে কত আলো ভোলা মানুষ আছে, কত বেহিসাবি মানুষ আছে, সেই বেহিসাবি মানুষদেরকে নিয়ে কত সুন্দরভাবে ব্যবসা করা যায়, কত সুন্দরভাবে সুদের একটা পসরা সাজানো যায়, কত সুন্দর সৌধ তৈরি করা যায়। গরিব মানুষের শ্রম, ঘাম, বিশ্বাস এবং ভালোবাসাকে পুঁজি করে এই পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বড় সফল
মানুষ হয়ে থাকেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গ্রামীণ ব্যাংক ভবনে যান, গ্রামীণ ফোন ভবনে যান, তার গ্রামীণ সেন্টারে যান, দেশে বিদেশে তার অর্থবৃত্ত দেখেন, গ্রামীণ ট্রাস্ট দেখেন, যা কিছু দেখেন সবই ওই গ্রামীণ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের ঘাম, শ্রম, মেধার ফল এবং ফসল। এই মানুষটিকে বাংলাদেশের সবার আগে চিনেছিলেন শেখ হাসিনা, আর এই মানুষটিকে চিনেছিলেন পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া বুঝেছিলেন যে একে লালন পালন করা দরকার, পশ্চিমা দুনিয়া বুঝেছিলেন যে একে বড় করা দরকার, একে ফুলানো ফাঁপানো দরকার এবং একে বাংলার সিংহাসনে বসানো দরকার। তো সেই যে তাকে নিয়ে যে পশ্চিমাদের আদিক্ষেতা নোবেল পুরস্কারের অনেক আগের থেকে, তারপর পুরস্কার, তারপর নানা রকম কীর্তি কাহিনী, আমরা কেউ বুঝলাম না, আমরা কেউ টের পেলাম না, আমরা সবাই আবেগ আপ্লুত। আহা, এত সুন্দর মানুষ হয়, কি আভিজাত্য, কি লালিত্য, কি শিক্ষা, কি দীক্ষা, কি সৌজন্যতা, কি ভদ্রতা, ও মাই গড! আমরা তাকে মানে ননির পুতুল করে মাথায় করে নাচলাম বহু বছর। কিন্তু একজন শেখ হাসিনা তাকে কি করে যেন চিনে ফেললেন। আমরা পুরো জাতি ঝাঁপিয়ে পড়লাম শেখ হাসিনার উপরে। ছি 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 ছি, এইভাবে মানুষ বলে, এইভাবে একজন বিশ্বনন্দিত নোবেল লরিয়েট তাকে এভাবে কি অপমান করে? সে অবস্থায় শেখ হাসিনা গেলেন, ইউনূস এলেন বাংলার সিংহাসনে। আমরা আবার সেই স্বপ্ন দেখা শুরু করলাম। আমরা সেই যে আলো ভোলা মানুষ, আবার সবকিছু ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন মাথায় টুপি দিলেন, যেই দিন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করতে গেলেন, আমরা আহ্লাদিত হলাম যে এবার একটি রোহিঙ্গা থাকবে না। 3 মাসের মাথায় দেখলাম আরো 3 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকলো। এরপরে দেখলাম সেই রোহিঙ্গারা বাংলাদেশে তাদের যে তৎপরতা শুরু করলো, যুদ্ধ লেগে যায় মায়ানমারের সাথে। আমরা দেখতে পেলাম সেই যুদ্ধময় পরিস্থিতিতে দাঁত বের করে বিদেশি শক্তিরা আমাদের কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন, ওখান থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, যে সকল এলাকা পার্বত্য চট্টগ্রামের অধীনে, সেগুলো পেরিয়ে একেবারে ফেনী নদীর তীর পর্যন্ত হায়নাদের নখ কিরবির কিরবির করে আক্রমণ করার চেষ্টা করল। আমরা শুনতে পেলাম চট্টগ্রাম বন্দর নিয়ে নানা রকম কথা। একটি টার্মিনাল সৌদি আরবকে দিয়ে দেওয়া হলো, সৌদি কোম্পানি, কিন্তু পতেঙ্গা টার্মিনাল যেটি। আর সবচেয়ে লাভজনক যে টার্মিনালগুলো আছে সেগুলোর মধ্যে অত্যাধুনিক টার্মিনালগুলোকে দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হলো চুক্তির মাধ্যমে। আমরা দেখতে পেলাম অনেকগুলো চুক্তি হলো। এক একটা চুক্তি 20,000, 30,000, 40,000, 50,000, কত টাকার আমরা বলতে পারি না। আমেরিকার সাথে গোপন চুক্তি, নন ডিসক্লোজার ক্লোজ, আমাদের শান্তির দূত করে ফেললেন। তিনি যাবেন তার ঠিক 3 দিন আগে, মানে নির্বাচনের 3 দিন আগে, 12ই ফেব্রুয়ারি তিনি ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এটি করলেন। মানে যেদিন নির্বাচন হবে সেদিনই তো তার যাওয়াটা নির্ধারিত ছিল। তিনি জাতির উপর একটা নন ক্লোজার ডিসক্লোজার একটা চুক্তি চাপিয়ে দিলেন। সেই চুক্তি কি তেল গ্যাস, সেই চুক্তির মধ্যে সামরিক সরঞ্জাম দিয়ে আমদানি, বাংলাদেশে মার্কিন মিলিটারি বেস কি এখানে স্থাপন করা হবে, ইত্যাদি শর্তগুলো কি আছে। তিনি জাতিকে কি ধরনের শৃঙ্খলায় আবদ্ধ করলেন, শিকলে বন্দী করলেন, কিভাবে এই জাতির হাত পা বেঁধে দিলেন, আমরা এখন পর্যন্ত জানি না। শুধু যতটুকু শুনি বা শুনেছি।
আমেরিকা থেকে বিমান কেনা হবে 36,000 কোটি। আবার বলছি, তারেক রহমান সাহেব 20,000 মাইল খাল, কিলোমিটার খাল খনন করবেন। এই খালে খরচ যাবে 4,000 কোটি টাকা। এরকম 9 গুণ টাকা, 36,000 কোটি টাকা, সেই টাকা দিয়ে বিমান কেনা হবে। আমাদের অনেকগুলো বিমান ব্যবহার করা যাচ্ছে না, বসায় বসায় আমরা রাখছি, রুট নেই। সাবেক সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান তারা মাঝে মধ্যে এই ধরনের বসিয়ে থাকা বিমানগুলোকে নিয়ে যেতেন ফুটানি দেখানোর জন্য। তারপর সেই বিমান 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন বিদেশের এয়ারপোর্টে বসে থাকতো। আর তারা এসে বললেন যে অসুবিধে কি, এগুলো তো বাংলাদেশে বসে থাকতো, এগুলো বাংলাদেশে বসে থাকতো, আমরা বরং এদেরকে ভাড়া করে নিয়ে, চার্টার করে নিয়ে বিদেশে যে উড়িয়ে নিয়ে আনলাম, এতে করে বাংলাদেশের পতাকা বিমানটা অনেক দিন যাবৎ নিঃসঙ্গতায় ভুগছিল। হ্যাঙ্গারের মধ্যে বিমানের যে জায়গা যেখানে বিমান রাখা হয় সেটাকে বলা হয় হ্যাঙ্গার। তো ঢাকা এয়ারপোর্টে বিমানের হ্যাঙ্গারের মধ্যে এগুলো থাকতো। আমরা এদেরকে নিয়ে নিউজিল্যান্ড গিয়েছি, এদেরকে নিয়ে ইংল্যান্ড গিয়েছি, এদেরকে নিয়ে আমেরিকা গিয়েছি, দুবাই গিয়েছি। এটা তো বিমানের 14 জন্মের ভাগ্য। তো এক্সিস্টিং যে ড্রিম লাইনারগুলো রয়েছে, সেই ড্রিম লাইনারগুলো আগে যে 1-11 হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, ওই সময়টাতে আমেরিকা এগুলোকে গিলিয়ে দিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে যে তখন মাত্র $5 বিলিয়ন মতো আমাদের ফরেন রিজার্ভ ছিল। তখন এই আমেরিকার দোসররা সরকারের মধ্যে থেকে $4.5 বিলিয়ন এই চুক্তি করেছিল 16টা না 14টা বিমান বাংলাদেশে, বা 8টা না কয়টা যেন বিমান বাংলাদেশে গছিয়ে দিয়েছিল ওই সময়টাতে। তো এই হলো চক্রান্তের ইতিহাস, এই হলো দেশ বিক্রির ইতিহাস, দেশের মানুষকে বিক্রির ইতিহাস। এবং সেই ইতিহাসের অন্যতম কুশপুত্তলিকা হয়ে থাকবেন আমাদের মহামান্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস কি একা? না, তার সঙ্গে 71-এ পরাজিত শক্তিরা যোগ দিয়েছিল। তাদের বৃদ্ধাঙ্গুল তারা উঁচু করেছিল, তাদের বৃদ্ধাঙ্গুল তারা নিচু করেছিল, উঁচু করে তারা পৃথিবীকে দেখিয়েছিল, দেখো আমরা কে। আবার সেই বৃদ্ধাঙ্গুল নিচু করে তারা যাদেরকে পরাজিত করেছিল তাদেরকে টিটকারি করেছে। 17টা মাস ধরে সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এই বাংলাদেশে 71-এর পরাজিত শক্তি যা কিছু করেছে, যত মব করেছে, যত অন্যায় করেছে, অবিচার করেছে, চুরি ডাকাতি রাহাজানি করেছে, তার দায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ যেতে পারেন না। তার বিচার চাই এবং তার বিচার হতেই হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে। বিএনপি সরকারের অনেক কর্মকাণ্ড ব্যাপকভাবে ট্রল হচ্ছে। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা হয়তো বুঝছেন কিন্তু বলতে পারছেন না। আবার এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার পরিবার এমন কিছু করছেন বা তাদেরকে নিয়ে এমন কিছু করা হচ্ছে যেটি আমাদের দেশে সচরাচর অতীতে কখনো ঘটেনি। এবং অতীতকালে এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি, একজন প্রধানমন্ত্রী এবং তার পরিবার তারা এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে, নিজেরা সেই অবস্থাতে পড়বেন, তাও কিন্তু কখনো ঘটেনি। আমাদের দেশে যখন ক্ষমতায় কেউ আসে সঙ্গে সঙ্গে তার আপনজন মহা ক্ষমতাধর হয়ে যায়। বঙ্গবন্ধুর জামানাতে শেখ কামালের গুরুত্ব, শুধু শেখ কামাল নয়, তার স্ত্রী সুলতানা কামাল, তারপর তার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের মধ্যে ধরুন 20-25 জন তো ছিলেনই, বেশ কয়েকজন এখনও বাংলাদেশ খুব নাম করে। এর মধ্যে এখন বিদ্যুৎ মন্ত্রী জনাব টুকু, তারপরে জেলখানাতে আছেন সালমান এফ রহমান, তারা খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন শেখ কামালের। শেখ কামাল ছাড়া শেখ ফজলুল হক মনি, তারপর শেখ শহীদুল ইসলাম, পুরো শেখ পরিবারের যে সকল সদস্য ফরিদপুরে, গোপালগঞ্জ, ঢাকাতে,
তাদের যে একটা প্রচণ্ড দাপট ছিল, সেই দাপটের পাশাপাশি আবার বঙ্গবন্ধুর সঙ্গে মোটামুটি সম্পর্ক আছে এরকম, তাদের অত্যাচারে ওই সময়টিতে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরপর যখন এরশাদ সাহেব এলেন, তখন এরশাদ সাহেবের স্ত্রী বেগম রওশন এরশাদ, তিনি হয়ে গেলেন দেশের প্রথম ফার্স্ট লেডি। এরশাদ সাহেবকে টেলিভিশনে যদি 2 ঘন্টা দেখায় বা 2 মিনিট দেখায়, সোয়া 2 মিনিট বা সোয়া 2 ঘন্টা বেগম রওশন এরশাদকে দেখাতে হবে। এরপর রওশন এরশাদের বাইরে তার বোন, তার ভাই, আবার এরশাদের যারা আত্মীয় স্বজন ছিলেন, বন্ধু বান্ধব, তারা ছিলেন, বিশেষ করে তার অসংখ্য বান্ধবী, যারা তাদের একটা বিরাট অংশ সংসদে মহিলা এমপি হয়েছিলেন। আবার অনেকে যেমন মহিলা এমপি হননি, কিন্তু ভীষণ রকম যাকে বলে প্রভাবশালী ছিলেন। তার মধ্যে মারিয়া মমতাজ, তার স্ত্রী হয়েছিলেন বলে আমরা জেনেছি। তারপর জিনাত মোশাররফ, এদের দাপটে পুরো বাংলাদেশ অতিষ্ঠ এবং চারিদিকে এতটা সিসি রব পড়ে গিয়েছিল। রাষ্ট্রীয় নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মানে এই জিনিসগুলো রাষ্ট্রীয় কর্মের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে ওখান থেকে বরকত উঠে গিয়েছিল। তারপর যখন 1991 সাল এলো, ঠিক ওই সময়টাতে বগুড়া, ফেনী, বিএনপির দলীয়করণ এই শুরু হলো একটা নতুন ডাইমেনশনে। 96-তে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, 75-এর সময়ের পূর্ববর্তী অর্থাৎ 4 বছরে বা 3.5 বছরে আওয়ামী লীগের যে দলীয়করণ ছিল, শেখ পরিবারের যে আধিপত্য ছিল, গোপালগঞ্জের বা ফরিদপুরের যে কর্তৃত্ব ছিল, এটি 96 থেকে 2001 সন পর্যন্ত সকল রেকর্ড ব্রেক করে। আর 2001 সনে যখন বিএনপি আসে, তখন ফেনী, তার সঙ্গে সঙ্গে বগুড়ার সঙ্গে সঙ্গে আবার ওই যে তৈয়বা বেগম, মানে জনাব তারেক রহমান সাহেবের নানি, তার জন্মস্থান দিনাজপুর, সেটা। এরপরে তাদের অন্যান্য যে সকল আত্মীয় স্বজন, যাদের বাড়ি হয়তো মাদারীপুর, শরীদপুর, অন্যান্য এলাকাতে, তাদের দাপট, এর সঙ্গে সঙ্গে সেই হাওয়া ভবন যারা করতেন তাদের দাপট, আবার জনাব মোসাদ্দেক আলী ফালু, জনাব ফারিদ চৌধুরী, তাদেরকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার অফিসে যে একটা মেলা বসত, সেই মেলার যারা কর্ণধার ছিলেন তাদের দাপট, এর বাইরে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, আমলা কামলা সব মিলিয়ে সেই 2001 থেকে 2006 সনে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেললো, যার প্রেক্ষিতে একটা 1/11 বাংলাদেশে এলো। 2 বছর সবাই গলাগলি ধরে কান্নাকাটি করলো 1/11। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। তো আমি সংসদ সদস্য হয়েছিলাম আওয়ামী লীগের, কিন্তু যে বয়স ছিল এত কিছু বোঝার বয়স হয়নি। কিন্তু এখন যে ঘটনাগুলো শুনছি সেই নির্বাচন সম্পর্কে, সেই ম্যাচ ফিক্সিং সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে, এটা এখন হ্যাঁ বা না, সত্য না মিথ্যা, আমি কিছু বলতে পারছি না। আমি শুধুমাত্র বলতে পারি যে আমি যেভাবে নির্বাচিত হয়েছিলাম, প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছিল আমার আসনে। আমার আপন মামা শ্বশুরের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছিল। একটি জাল ভোট দেওয়ার ক্ষমতা আমাদের কারোর ছিল না। বাংলাদেশে অন্য কোথায় কী হয়েছে আমি সেটা বলতে পারবো না। 2 নম্বর হলো যে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমার যতটুকু দায়িত্ব কর্তব্য মনে হয়েছে সেটা আমি পালন করার চেষ্টা করেছি এবং এখনও সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি, জনগণের সেই ভালোবাসাকে স্মরণ করে। এর বাইরে আওয়ামী লীগের অনেক লোক, তারা যাকে বলা হয় দুর্নীতি, অনিয়ম, পাপিয়া কাণ্ড, ওয়েস্টিন কাণ্ড, নানা রকম কাণ্ডে তারা জড়িত হয়ে পড়েছে। ওইদিকে নজর দেওয়ার মতো সময় হয়নি, এত ব্যস্ততা। এরপর যখন 2014 সনে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করলো, ওই সময়টাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই একতরফা নির্বাচনের সঙ্গে একীভূত হব না। আবার 2018 সনের নির্বাচনের পরেই আমার কাছে মনে হলো যে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসছে, বিএনপির হয়ে নির্বাচন করাটা আমার জন্য আসলে ঠিক হবে না।
এই জন্য 2018-19 নিয়ে আমি বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড আছেন তাদেরকে বলে দিছি যে না, আমি আসলে বিএনপি কোনো পদ পদবিতে থাকবো না, নির্বাচনও করব না, কিন্তু এই দলের একজন সমর্থক হিসেবে, কর্মী হিসেবে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমার যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ওটা করব, দ্যাট আই ডিড। 2014 থেকে পরোক্ষভাবে আর 2018 থেকে প্রত্যক্ষভাবে এই বিএনপির জন্য আমার যতটুকু ঘাম গেছে, শ্রম গেছে, অর্থ গেছে, বিত্ত গেছে, ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, কাজেই এই দলটি আমাকে কীভাবে করে বা না করে, কীভাবে মূল্যায়ন করে বা না করে, তাতে হয়তো আমার কোনো লাভ ক্ষতি হবে না, কিন্তু এই দল যদি ভালো করে আমি একান্তভাবে নিজের কাছে ভালো থাকবো, আর যদি দল খারাপ করে এক ধরনের অনুশোচনা কাজ করবে। এই কারণ হলো এখানে যারা আছেন, মির্জা ফখরুল বলেন, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মিস্টার সালাউদ্দিন বলেন, তারেক রহমান সাহেব বলেন, জাইমা বলেন, তারেক রহমান সাহেবের স্ত্রী বেগম জুবাইদা বলেন, তাদেরকে হাইলাইট করার জন্য, তাদেরকে মহামানব বানানোর জন্য একেবারে ছোট্ট একটা বিন্দু হলেও আমার এই হাত দিয়ে পড়েছে। ওই সময়টিতে তাদেরকে নিয়ে বলার মতো টেলিভিশনগুলোতে দুঃসাহস কারো ছিল না, যেভাবে এখন আওয়ামী লীগ নিয়ে বলার কারো সাহস নেই। আবার ওই সময়টাতে তাদেরকে নিয়ে লেখার মতো কোনো কলম বাংলাদেশে ছিল না, কেউ দেখাতে পারবে না যেভাবে আমি বেগম জিয়া বা ওই পরিবারকে নিয়ে, তারপর তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন, তারপর সেই নয়াদিগন্তে ধারাবাহিকভাবে লিখেছি। কন্টেম্পোরারি এই ধরনের পত্রপত্রিকাতে সিঙ্গেল একটা শব্দ লেখার মতো কোনো সাংবাদিক ছিলেন না, এবং কোনো পত্রিকাও ওই লেখা ছাপাতে সাহস পেত না, কেউ লেখেই নেই। তো সেই দিক থেকে হয় কি যে এই যে নির্ভয়ে কথা বলা, এটা রক্তের মধ্যে এসে গেছে। সেই দিক থেকে এখন এমন কিছু হচ্ছে যেগুলো নিয়ে কথা যদি আমি না বলি, আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের কাছে আমি দায়ী হয়ে যাব। অতীতে লোকজন বলবে যে আরে আপনি তো আওয়ামী লীগ জমানায় কথা বলেছেন, ইনুর জমানাতে এই কথা বলেছেন, এখন আপনি মুখ বন্ধ কেন, এখন কেন তেল মারছেন? এটা আসলে আমার অভ্যাস নয়, আর এটা আমার পক্ষে সম্ভব নয়। আর এটার পরিণতি, মানে আমি একজন শাসককে প্রশ্ন করব, তার বিষয় নিয়ে আলোচনা করবো, এটার পরিণতি কী হবে এ চিন্তা আসলে কখনোই আমার হয়নি। আমি যখন হয়তো পরিচিতি পেয়েছি 2008 সন থেকে, কিন্তু এর আগেও সেই সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থাকার কারণে মানে আমার যেখানে আমি ছিলাম সেখান থেকে কিন্তু আমি যতটুকু পরিসর সম্ভব প্রতিবাদ করে আসছি, এবং তার ফলেই ধীরে 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 আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছে। তো সেই দিক থেকে বর্তমান সরকারের যে এই যে এখন অল্প কিছু দিন চলল, হয়তো 40 দিন হয়েছে, 45 দিন হয়েছে, 1.5 মাস হয়েছে, অনেকে বলছেন যে এই সময়টাতে তাদের হানিমুন পিরিয়ড, কিন্তু এটা আসলে ঠিক না। সরকারের যে প্রথম যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোই তাদেরকে আজীবন ভোগাবে। বাসরাতে বিড়াল মারতে হয়, যে লোক প্রথম দিকে ভুল করে সে কখনো সেই ভুল আর সংশোধন করতে পারে না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের যে বৃত্ত এবং বলয় এখন যেটা রয়েছে, তারা 2001 থেকে 2006 বা 91 থেকে 96 এর যে ধারাবাহিকতা, ওটারই এক্সটেনশন ভার্সন চলছে। সিজন 3, যদি 91 থেকে 96 সিজন 1, 91 থেকে মানে 2001 থেকে 2006 সিজন 2, আবার 2026 থেকে এখন যেটা চলছে এটা হলো সিজন 3, তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বতে অতীতে যা কিছু করা হয়েছে ওগুলোর প্রত্যেকটারই এক্সটেনশন ভার্সন চলছে। ভালো কি চলছে আমি এখন পর্যন্ত অল্প সময় বলা যাচ্ছে না, কিন্তু অতীতে যে মন্দ কাজগুলো হয়েছে তার একটাও বাদ দেওয়া হয়নি, বরং অতীতের মন্দ কাজের চাইতে যদি ধারাবাহিকভাবে ধরেন তাহলে এইবারের যে বাড়াবাড়িটা খুব বেশি বলে মনে হচ্ছে। এখন এই যে বাড়াবাড়ি কারা করছে, এখানে আমি শিরোনামে ব্যবহার করেছি দালাল ফালাল। আচ্ছা বলেন তো, একজন প্রধানমন্ত্রী তিনি কি পোশাক পরছেন, রাস্তাতে কার সঙ্গে হাত নাড়াচ্ছেন,
কার সঙ্গে হ্যান্ডশেক করছেন, রাস্তায় দাঁড়িয়ে কিভাবে তিনি সমস্যার সমাধান করছেন, এই বিষয়গুলো কে বা কারা লাইমলাইটে নিয়ে আসছে এবং এগুলো প্রয়োজনটা কি। আকাশের চাঁদ সবসময় আকাশে শোভা পায়। আকাশের চাঁদকে যদি আপনি জমিনে এনে দেন, আপনি টিকতে পারবেন না। চাঁদে আলো নেই, বাতাস নেই, মাধ্যাকর্ষণ শক্তি নেই, ধুলাবালিতে ভরা, এবং ওখানে চরকা কাটে এরকম কোনো বুড়িও নেই। তো এই জন্য হয় কি, যারা স্টারকে সবসময় একটা নিজস্ব গতিতে চলতে হয়। এভরি স্টার ইন দ্য স্কাই হ্যাজ দেয়ার ওন পাথ। তাদের নিজস্ব একটা কক্ষপথ আছে, তাদের নিজস্ব একটা গতি আছে প্রত্যেকটা নক্ষত্রের, এবং তাদের প্রত্যেকের একটা সময়কাল আছে। কোনো নক্ষত্র, কোনো গ্রহ এবং উপগ্রহ যদি তার কক্ষপথের বাইরে মানে কক্ষচ্যুত হয়, মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়, ভ্যানিশ হয়ে যায়। এইভাবে মহাকাশে লক্ষ লক্ষ কক্ষচ্যুত যে তারকা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোনো অবস্থাতেই তার গতির বাইরে যাওয়া যাবে না, এবং তাকে যে স্পিড দেওয়া হয়েছে সেই স্পিডের সে সীমা অতিক্রম করলেই সে মরে যাবে। পৃথিবীতে মানুষেরও একই অবস্থা। রাজা কখনো প্রজা হয় না, প্রজা কখনো রাজা হয় না। একজন প্রধানমন্ত্রীর তার কতগুলো প্রোটোকল আছে, তার কতগুলো কাজ আছে। এ যদি সহজলভ্য হয় তাহলে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড, আকাশের চাঁদ, আকাশের তারকা, এমনকি সূর্য তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যদি পৃথিবীর দিকে ধাবিত হয়, যে পরিস্থিতি তৈরি হবে, তেমনি একজন রাষ্ট্রনায়ক এইভাবে যখন খুব চিফ হয়ে যাবেন, তখনই সে বিপর্যয় তৈরি হয়ে যায় এবং সে আর নক্ষত্র থাকে না। তারেক রহমান সাহেব কোনো মহামানব নন, কোনো মহাজ্ঞানী নন, কোনো মহাজনও নন। মহাজ্ঞানী মহাজন নন, তিনি আমাদের এই সমাজে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ। তিনি যে লেখাপড়া করেছেন, এসএসসিতে তার একটা রেজাল্ট আছে, ইন্টারমিডিয়েটে তার একটা রেজাল্ট আছে, ওটা তার বেসিক ফান্ডামেন্টাল কোয়ালিটি। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার যৌবন, তার কৈশোর, তার শৈশব, কাদের সাথে চলেছেন, বন্ধু বান্ধব চলেছেন, ওটা তার সারা জীবনের রক্ষা কবচ। তিনি এর বাইরে যেতে পারবেন না, কখনো পারবেন না। মেধা, যোগ্যতা কোনো অবস্থাতে এটা সম্ভব না। ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা মানুষের যে মেধা লেভেল থাকে, কলেজ পর্যন্ত, ওটার ভিত্তিতে তার একটা বৃত্ত তৈরি হয় যে সে কি মিলিটারিতে যাবে, বিসিএস পাশ করবে, সে কি ব্যবসায়ী হবে, নাকি সে অলসে বসে বসে বাপেরটা খাবে, নাকি বিপথে চলে যাবে। তো কাজেই তার একটা ঠিকুজি আছে। সেই ঠিকুজির বাইরে যদি তাকে কেউ নেওয়ার চেষ্টা করে, মানে তার সর্বনাশ হবে, আর যারা করছে তাদেরও সর্বনাশ হবে। তাহলে এক্ষেত্রে কি হয়, যে এরকম একজন মানুষ, তাকে এনলাইট হতে হয়। যেমন পৃথিবীর কতগুলো উপগ্রহ রয়েছে, তো যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ, তো পৃথিবীকে হাইলাইট করা হয় চাঁদ দিয়ে। এখন তারেক রহমান সাহেবের কতগুলো উপগ্রহ থাকবে, যে উপগ্রহ দিয়ে সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ তারকে বুঝতে পারবে যে দিস ইজ তারেক রহমান। এখন সেটা কে হয়ে গেছে, এই উপগ্রহগুলো এই মুহূর্তে 15 দিনে কাকে দেখাচ্ছে? মাহাদি আমিন, হুমায়ুন কবির, তারপর ডক্টর জাহেদ, তারপর মানে এই যে মানে এরপরে আরও যে সকল উপদেষ্টাদের নেওয়া হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। বলেন তো, আমাদের এই সমাজে এই মানুষগুলোর অর্থনৈতিক সফলতা কি, পারিবারিক সফলতা কি, এদের স্বাস্থ্যগত সফলতা কি, তাদের যে বন্ধুবান্ধবের লেভেল কি, এই সমাজে গত 20-30 বছরে তাদের যে অংশীদারিত্ব কোন পর্যায়ে আছে। হঠাৎ করে আপনি একজনকে ধরে এনে মন্ত্রী, এমপি বিশাল কিছু বানিয়ে দিলেন। ফলে কি হলো, আমরা আমির হামজাকে নিয়ে সমালোচনা করছি, বলছি যে চীনের দুঃখ হুয়াংহো, জামাতের দুঃখ আমির হামজা।
জামাত আমির হামজাকে মানে যে লিফট দিয়েছে, আর আমির হামজা দ্বারা জামাতের যতটুকু ক্ষতি হবে বলে আমরা প্রচার করছি, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ ক্ষতি করার মতো লোকজন জনাব তারেক রহমান সাহেবের পাশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যুক্ত হয়ে গেছে। এই লোকগুলো মানে তারা জনগণকে ইনফ্লুয়েন্স করবে, কোনো বুদ্ধিজীবীকে ইনফ্লুয়েন্স করবে, সমাজের এলিটদেরকে ইনফ্লুয়েন্স করবে, ব্যবসায়ীদেরকে ইনফ্লুয়েন্স করবে। ইট ইজ আনইমাজিনেবল, অকল্পনীয়। তারা কাউকে একটা মামলা দিতে পারে। ওই যে যাকে এখন সবাই ডাস্টবিন শফিক বলে, ডাস্টবিন শফিক ক্ষমতায়তে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বনাশ করেছে, তার চাইতেও দীর্ঘমেয়াদে বড় সর্বনাশের একটা বলয় এখানে তৈরি হয়ে গেছে অ্যাজ এ হোল। কারণ এটিকে আপনি বলবেন না, এটিকে যদি আমি না বলি তাহলে কি হবে? এখন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে আপনি কথা বললেন কেন, আমি টু দি পয়েন্টে আরও একেবারে টেলিভিশনে বলে দিতে পারবো, প্রকাশ্যে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বলতে পারবো, এবং যাদেরকে বলছি তাদের ব্যক্তিগতভাবে আমি বলতে পারবো যে কোন যোগ্যতাতে আপনি এখানে আসছেন। এইভাবে ধরেন অনেকে মন্ত্রী বানানো হয়েছে, অনেককে এমপি বানানো হয়েছে, মনে হচ্ছে এটা একটা খামখেয়ালি। আমার পছন্দ হয়েছে তো আমি বানিয়ে ফেললাম, আমার ভালো লেগেছে, আমার তাকে ভালো লাগে, বানিয়ে ফেলেছি। কিন্তু একবারও যে 18 কোটি মানুষের আদৌ ভালো লাগবে কিনা, আমি যাকে ভালোবাসি দেশবাসী তাকে ভালোবাসবে, নট লাইক দ্যাট। আমার বাবা দেশের বাবা হবে, নট লাইক দ্যাট। আমার মা দেশের মা হবে, নট লাইক দ্যাট। এই জায়গাগুলো, বা আমার মেয়ে দেশের মেয়ে হবে, নট লাইক দ্যাট। আমি যাকে স্নেহ করবো সবাই তাকে স্নেহ করতে বাধ্য হবে, নট লাইক দ্যাট। এই জিনিসগুলো সরকারের ক্ষেত্রে এই অল্প কয়েকদিন এমনভাবে ঘটছে এবং এটা বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে দল হিসেবে বিএনপির ভেতরে, বিএনপির বাইরে, দল হিসেবে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের, দল হিসেবে বিএনপির সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে, দল হিসেবে বিএনপির সাথে ভারতের, চীনের, আমেরিকার এবং কূটনৈতিক অঙ্গনে যে ভারসাম্য থাকা দরকার ছিল, বিএনপি ক্ষমতা গ্রহণ করার আগে যতটুকু ভারসাম্য ছিল, এই কয়দিনে সেটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ফলে এই অবস্থাতে যদি ইরানের যুদ্ধের সমস্যা, পেট্রোলের সমস্যা, সামনে কালবৈশাখী আসবে, খরা, খরার পরে ফসল হানি, এরপরে প্রচণ্ড বৃষ্টিপাত, এই সমস্যাগুলো এই যে লোকগুলোকে যোগানো হয়েছে তাদেরকে যোগানোর মানে মানে তাদেরকে দিয়ে এই বৈতরণী কখনো পার হওয়া সম্ভব নয়। পত্রিকায় আসছে আজকে 18 ঘন্টা পরিশ্রম করেছেন তারেক রহমান সাহেব, আজকে টানা 9 ঘন্টা অফিস করেছেন, এই খবরগুলো সামনে আসছে। এখন যেই লোকগুলোর সঙ্গে বৈঠক করছে তাদের সাথে যদি 9000 বছরও বাকে বৈঠক করা হয়, 9000 বছর বৈঠক করা হয়, তাহলে কোনো ফলাফল আসবে না। এখানে কি করতে হবে? একটা কাহিনী হিরোডোটাসের বইতে আছে লেখা। হিরোডোটাসের বইতে যে কাহিনীটি লেখা আছে, আমি এই গল্পটি মাননীয় প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তাকে আমি স্কাইপেতে বসে এই গল্পটি আমি তাকে শুনিয়েছিলাম। সেই গল্পটি আপনাকে বলি, একের হুবহু সেই গল্পটি আমি তাকে শুনিয়েছিলাম 2019 সনে হিরোডোটাসের বই থেকে। গল্পটা হলো এইরকম: পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধযাত্রা করলো এই ইরানের সম্রাট জার্কশেস। ওই যে ম্যারাথনের যুদ্ধ হলো না, সেই ম্যারাথনের যুদ্ধের ওই সময়টাতে। তো জার্কশেসের বাবা ছিলেন মহামতি দারায়ুজ, দারায়ুজ দ্য গ্রেট। তো দারায়ুজের ছেলে জার্কশেস, তাকেও গ্রেট বলা হয়। পৃথিবীর ইতিহাসে প্রথম সবচেয়ে বৃহৎ যুদ্ধযাত্রা করা হলো। 53 লক্ষ সৈন্য, তার সঙ্গে সঙ্গে সব মিলে প্রায় 1.25 কোটি লোক এই পারস্য থেকে তারা যুদ্ধ করতে গেল ইউরোপে, গ্রিসে। গ্রিসে গিয়ে ওই ম্যারাথনের ওই কাছাকাছি ওই জায়গাতে গিয়ে তারা তাঁবু করল। এখন টোটাল গ্রিস এবং তার আশেপাশে 10-12টা দেশ মিলে তাদের জনসংখ্যাই আসলে 1.25 কোটি ছিল না। তো
সেখানে ১০০ কোটি মানুষ যুদ্ধ করতে গেছে। যুদ্ধ কিভাবে হবে এটা নিয়ে ১ বছর বসে মিটিং হচ্ছে। বিভিন্ন জেনারেল সম্রাট জাকসেসের বিভিন্ন জেনারেল তারা বসে বসে বৈঠক করছে। ১ বছর বসে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তো ওই জেনারেলদের মধ্যে একজন মহিলা জেনারেল ছিলেন। তিনি একদিন সেই বৈঠকে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি সম্রাটকে বললেন যে, মহামান্য সম্রাট, আপনি আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছেন, আমরা ১ বছর বসে সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি যদি আমাদেরকে আরও ১০ বছর বসায় রাখেন, আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। আমরা শুধুমাত্র এখানে বসে আলাপ আলোচনা করে এভাবে সময় চলে যাবে। এর কারণ হলো আমাদের জন্ম হয়েছে চাকর হিসেবে। উই আর জাস্ট ইয়োর স্লেভ। আমরা আপনার সঙ্গে পরামর্শ করার উপযুক্ত নই। আর আপনার উচিত হবে না আমাদের সাথে পরামর্শ করার। আপনি আমাদের হুকুম দেবেন, আমরা হুকুম তামিল করব, আর সেই হুকুম তামিল করতে গিয়ে আমরা পঙ্গপালের মতো মারা যাব অথবা বেঁচে থাকব। যারা মারা যাবে তারা মনে করবে যে এই মেয়রে যাওয়াটাই আমাদের জন্য প্রাপ্তি ছিল, আর যারা বেঁচে থাকবে তারা আবার মরে যাওয়ার জন্য আপনার নতুন করে আপনার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হওয়ার জন্য কাছে আসবে। এটাই রাজনীতি এবং এটাই যাকে বলা হয় এই যুদ্ধনীতি। কাজে যুদ্ধের ময়দানে যদি আপনি যুদ্ধ করতে চান, আমাদেরকে জাস্ট হুকুম দেন, আমাদের সাথে আপনার পরামর্শ করার দরকার নাই। ক্যান ইউ ইমাজিন? এই গল্পটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ২০১৯ সনে তাকে শুনিয়েছিলাম। কেন শুনিয়েছিলাম? উনি ভালো বলতে পারবেন, আর যদি ওনার মনে থাকে। কথাগুলো নাকি আমি বলেছিলাম, আমি আর এখানে বিস্তারিত বললাম না। কিন্তু নির্মম নিষ্ঠুরতা হলো যে ইতিহাস বারবার শুধু একই ঘটনা ঘটায়। একই কথা বহুবার তারেক রহমান সাহেবকে যেভাবে আমি বলার সুযোগ পেয়েছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সরাসরি আমি কখনো কোনো কথা বলার বয়সের কারণে, অবস্থার কারণে আমার সুযোগ হয়নি। কিন্তু ২০০৯ থেকে একেবারে ওনার ক্ষমতার ২৪ পর্যন্ত যা যা বলা দরকার সব লিখেছি, সব পত্রপত্রিকায় লিখেছি, সবগুলো টেলিভিশন টক শোতে বলেছি। আর যে সকল কথাগুলো বলেছি হুবহু প্রত্যেকটি ঘটনা তার জীবনে ঘটেছে এবং এখনও ঘটে চলছে।